আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবরিনা সুলতানা পুষ্প, ফেজ বি রেসিডেন্ট, এমডি অ্যানেস্থেসিওলজি, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের 30 মিনিট লাইভ সেশনে। সেই সাথে আমি ম্যাট্রিক্স পয়েন্টকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি যুগোপযোগী সিদ্ধান্তের জন্য। আজকের সেশনে আমি কথা বলবো লোকাল অ্যানেস্থেটিক্স, অপিওয়েডস এবং নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট নিয়ে। তো আমি আমার সেশন শুরুর আগে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে যাই। ম্যাট্রিক্স পয়েন্টে আছে অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাসের সুব্যবস্থা, যেখানে থাকছে এক্সক্লুসিভ লং ক্লাসের মাধ্যমে মেকানিজম নির্ভর এবং কনসেপ্ট বেস পড়ার সুবিধা, থাকছে এক্সক্লুসিভ লেকচার শিট এবং প্রতিটি ক্লাসের শেষে এক্সামের মাধ্যমে নিজেকে পরিপূর্ণভাবে এডমিশন টেস্টের জন্য তৈরি করার সুযোগ। তো আপনারা যারা পারবেন অবশ্যই অফলাইন ক্লাসে সম্পৃক্ত হবেন, আর যাদের ছোট বেবি আছে বাসায় অথবা আপনারা পেরিফেরিতে থাকেন তারা অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যেতে পারেন। তা আমি শুরু করছি আমার আজকের টপিক। প্রথমে আমি লোকাল অ্যানেস্থেটিক্স নিয়ে কথা বলবো। লোকাল অ্যানেস্থেটিক্স আর দ্য এজেন্ট that suppress action potential by blocking voltage gated sodium ion channel in excitable tissue. ব্যাপারটা হচ্ছে একটা এক্সাইটেবল টিস্যুতে যে ভোল্টেজ গেটের সোডিয়াম আয়ন চ্যানেল আছে এইটার অ্যাকশন পটেনশিয়ালকে যদি আমি সাপ্রেস করতে পারি তাহলে ওই জায়গাটায় আমি লোকাল অ্যানেস্থেটিক ইফেক্ট পাবো। অ্যাকশন পটেনশিয়ালে হয় কি আমাদের যে একটা ইম্পালস জেনারেশন এবং প্রোপাগেশন হয়, আমি যদি এই ইম্পালস জেনারেশন এবং প্রোপাগেশনটা ব্লক করে দিতে পারি বাই ব্লকিং ভোল্টেজ গেটের সোডিয়াম আয়ন চ্যানেল, দেন আমি ওই জায়গাটা অ্যানেস্থেটাইজ করতে পারবো। এরপর আছে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, যেমন লোকাল অ্যানেস্থেটিক কজেস রিভার্সিবল লস অফ সেন্সেশন ইন স্পেসিফিক এরিয়া উইদাউট অ্যাফেক্টিং কনসাসনেস। এখানে ব্যাপারটা হচ্ছে আপনি একজন মানুষকে কনসাস রেখে অথবা জাগ্রত রেখে তার একটা স্পেসিফিক এরিয়ায় আপনি তার সেন্সেশনটা লস করবেন, অবশ্যই এটা রিভার্সিবল হবে। তার মানে একটা সার্টেন পিরিয়ড পরে পেশেন্ট ওই জায়গাটায় আবার সেন্সেশন ফিল করবে। Then they are used to perform procedure painlessly while allowing patient to remain awake. তার মানে একটা পেশেন্টের জাগ্রত অবস্থায় কোনো একটা প্রসিডিউর করার সময় আমি এই পেইনলেসলি এই কাজটা করতে পারবো লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের মাধ্যমে। মেকানিজম অফ অ্যাকশন আমরা ডেফিনেশনে শুরুতেই জেনে গেছি যে আমাদের ব্রেনে ভোল্টেজ গেটের সোডিয়াম আয়ন চ্যানেল আছে, যেটাকে ব্লক করলে আমার অ্যাকশন পটেনশিয়াল ব্লক হবে। তার মানে হচ্ছে আমার ইম্পালস জেনারেশন এবং প্রোপাগেশন হবে না। তার মানে আমি ডিপোলারাইজেশনটা প্রিভেন্ট করতে পারবো এবং এর মাধ্যমে নার্ভ কন্ডাকশনটা ব্লক হবে এবং পেইন ট্রান্সমিশনটা ইনহিবিট হবে। সবচেয়ে বড় কথা হলো ব্যাপারটা হবে রিভার্সিবল। তো এটাই হচ্ছে বেসিক্যালি অল্প কথায় মেকানিজম। বইতে আরেকটু ডিটেলস আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একদম ছোট করে নিয়েছি। ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ লোকাল অ্যানাস্থেটিক্স এজেন্ট। হ্যাঁ, তো ক্লাসিফিকেশন আমরা অন দ্য বেসিস অফ বিভিন্ন কিছুর উপর করতে পারি। তার মধ্যে আমার দুটো হচ্ছে একদম খুবই ইম্পর্টেন্ট, আমি সেই দুটো এখানে অ্যাড করেছি। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ কেমিক্যাল স্ট্রাকচার, এটা 4 টাইপস: অ্যামাইনো এস্টার্স, অ্যামাইনো এমাইডস, কুইনোলোন এবং কিটোন। বেশিরভাগ জায়গায় দুইটা ভাগ দেখা যায়, অ্যামাইনো এস্টার্স এবং অ্যামাইনো এমাইডস, আর বাকি কুইনোলোন কিটোন এটা অল্প কয়েকটা বইয়ে আছে। যেহেতু আমাদের পরীক্ষাটা এমসিকিউ নির্ভর এবং একটা এমসিকিউ যদি কুইনোলোন অথবা কিটোন দিয়ে দেয় সেই ক্ষেত্রে যেন আমাদের ভুল না হয়, তার জন্য আমি এখানে এই দুটো ইনক্লুড করে রেখেছি যাতে আপনারা অন্তত জানা থাকে। যাক, অ্যামাইনো এস্টার্সের এক্সাম্পল হচ্ছে প্রোকেইন, টেট্রাকেইন, কোকেন। আর অ্যামাইনো অ্যামাইডস হচ্ছে যেগুলো আমরা রেগুলার প্রতিদিন ওটিতে ইউজ করতেছি: লিডোকেন, বুপিভাকেন এবং রোপিভাকেন। তো এদের অনেক প্রপার্টিস আছে, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে একটা প্রপার্টিস একদম না জানলেই নয়, আমি এখানে সেটা লিখে দিয়েছি। অ্যামাইনো এস্টার্সের ক্ষেত্রে এটা মেটাবোলাইজ হয় প্লাজমা স্টোরেজের মাধ্যমে এবং এর হায়ার অ্যালার্জিক পটেনশিয়াল আছে।
আর এমাইডসটা ওটা মেটাবলাইজ হয় লিভারে। এর কিছু ভালো দিক হচ্ছে এটা মোর স্ট্যাবল এবং লেস অ্যালার্জিক। দেন আমাদের জানতে হবে অন দ্য বেসিস অফ ডিউরেশন অফ অ্যাকশন, কারণ একটা ওটি কতক্ষণ ধরে চলবে। আমরা জিজ্ঞেস করি যে আপনার এই প্রসিডিওরটা কতক্ষণ সময় লাগতে পারে, অথবা সার্জন আমাদের বলে দেন যে আপা 2 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, তো এই জন্য আমি কোন অ্যানাস্থেটিক এজেন্টটা দিয়ে তাকে অ্যানাস্থেটাইজ করবো সেটা জানার জন্য আমার অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন ক্লাসিফিকেশনটা জানতে হবে। আবার পরীক্ষাতেও আসে, 2 কারণেই জানতে হবে, ক্লিনিক্যাল এবং হচ্ছে একাডেমিক। যাই হোক, আমাদের এখানে 4টা ভাগ দেখা যাচ্ছে: আলট্রা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং। আলট্রা শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে আছে লিগনোকেন। এই যে লিগনোকেন, এর আরেকটা ক্লিনিক্যাল ইউজ আছে, আমরা অ্যান্টিঅ্যারিথমিক হিসাবে লিগনোকেন ইউজ করি। এছাড়াও ইউরিনারি ক্যাথেটারাইজেশন করার সময় আমরা লুব্রিক্যান্ট হিসাবে লিগনোকেন ইউজ করি। তো যেদিন আমরা অ্যান্টিঅ্যারিথমিক পড়ব ওখানে আমরা লিগনোকেনটা একটু ভালো করে শিখে নেব। তারপরে হচ্ছে আমার শর্ট অ্যাক্টিং, এটা হচ্ছে 30 মিনিট থেকে 60 মিনিটের মতো কাজ করে। এক্সাম্পল হচ্ছে প্রোকেইন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এটা 1 থেকে 2 ঘন্টা কাজ করে। লিডোকেইন আমরা ইউজ করি ওটিতে, দেখবেন যে অ্যাম্বার কালারের বোতলে লিডোকেইন থাকে, অথবা এমনি তো ওই যে ইমার্জেন্সিতে থাকে যে স্টিচ দেওয়ার জন্য, যে কোনো প্রসিডিওর করার আগে আমরা একটু লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য লিডোকেইন সবাই ইউজ করে। লং অ্যাক্টিং, যখন আমরা মোর দেন 2 আওয়ার্স কাজ করব তখন আমরা বুপিভাকেন ইউজ করি। এটা হচ্ছে আমার লং অ্যাক্টিং। এটা ডিউরেশন অফ অ্যাকশন আমরা আরও অ্যাডিটিভ ইউজ করে আরও বাড়িয়ে ফেলতে পারি। যেমন আমরা দেখা যায় স্পাইনাল দেওয়ার সময় যখন বুপিভাকেন হেভি নেই, সাথে আমরা একটু ফেন্টানিল নিয়ে নেই, এতে কি হয়, আমার ডিউরেশন অফ অ্যাকশনটা আরও বেড়ে যায়। রুট অফ অ্যাপ্লিকেশন, তাহলে লোকাল অ্যানেস্থেটিক আমরা কোন কোন রুটে অ্যাপ্লিকেশন করতে পারবো। প্রথমটা হচ্ছে টপিক্যাল ব্যাপারটা কি, আমরা যদি কোনো সারফেসে বা মিউকাস মেমব্রেনে ডিরেক্টলি লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আমার টপিক্যাল রুট। আমরা সাধারণত স্কিনে কোনো কাজ করার জন্য টপিক্যাল রুটটা ইউজ করি। ইনজেক্টেবল বুঝতেই পারছেন, আইভি রুটে দেওয়া হয়। ইনফিল্ট্রেশন ব্যাপারটা হচ্ছে যে আমরা টিস্যুর মধ্যে, কোনো নার্ভের চারপাশে যে টিস্যু আছে ওর মধ্যে ইনফিলট্রেট করে দিই অ্যানাস্থেটিক এজেন্টটা। কোনো একটা মেজর নার্ভ অথবা এর ব্রাঞ্চ ব্লক করে আমরা নার্ভ ব্লক করতে পারি। ইপিডুরাল স্পেসে ইপিডুরাল দিয়ে আমরা লোকাল অ্যানাস্থেটিক দিতে পারি। সাবআরাকনয়েড স্পেসে স্পাইনালের মাধ্যমে লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট দিতে পারি। দেন হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ ব্লকের মাধ্যমে সিম্প্যাথেটিক ব্লক করতে পারি। তো একটা লোকাল অ্যানাস্থেটিক এজেন্টের, একটা আইডিয়াল লোকাল অ্যানাস্থেটিক এজেন্টের ফিচার কী হবে, মানে কী গুণাবলী থাকলে আমরা একে আইডিয়াল লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট বলবো। এটাকে নন ইরিটেন্ট হতে হবে, কমপ্লিটলি রিভার্সিবল হতে হবে, স্টেবল ইন সলিউশন হতে হবে, অ্যান্ড শুড হ্যাভ ইফেক্টিভ অ্যান্ড পোটেন্ট। ডিউরেশন অফ অ্যাকশন শুড বি লং এনাফ বাট নট সো লং। তার মানে আমার ডিউরেশন অফ অ্যাকশনটা লং হলে ভালো, কিন্তু এত লং হওয়ার দরকার নাই। তার মানে এটাকে রিভার্সিবল হতে হবে। শুড হ্যাভ লো সিস্টেমিক টক্সিসিটি, র্যাপিড অনসেট হতে হবে, এডুকেট টিস্যু পেনিট্রেশন করতে পারবে, ফ্রি ফ্রম অ্যালার্জিক রিয়াকশন, শুড বি স্টেরাইল, এবং অবশ্যই কস্টটা অ্যাফোর্ডেবল হতে হবে। কারণ আমাদের বাংলাদেশের আমরা মোস্ট অফ দ্য মানুষ লো সোসিওইকোনমিক কন্ডিশন অথবা মিডল ক্লাস ফ্যামিলিতে আসে, সো আমাদের জন্য কস্টটা অনেক ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা হলো এটার মেটাবলিজম এবং এক্সক্রিশন অবশ্যই আরামদায়ক হতে হবে। নেক্সট, আমাদের এই লোকাল অ্যানাস্থেটিকের কিছু ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স জেনে নিতে হবে। যেমন এটার অনসেট ডিপেন্ড করে পিকেএ এবং পিএইচ এর উপর, পটেন্সি ডিপেন্ড করে লিপিড স্যালিবিলিটির উপর, আর ডিউরেশনটা হচ্ছে প্রোটিন বাইন্ডিংয়ের উপর নির্ভর করে। এছাড়াও একটা স্পেশাল ইনফরমেশন হচ্ছে সিস্টেমিক অ্যাবজর্পশন ভ্যারিজ বাই সাইট অ্যান্ড ইউজ অফ ভেসোকনস্ট্রিকশন।
তার মানে আপনি কোন সাইটে দিচ্ছেন, প্রক্সিমালি না ডিস্টালি, তার উপর নির্ভর করে এটার সিস্টেমিক অ্যাবজর্পশনটা ভ্যারিস করে। এবং ভেসোকনস্ট্রিক্টর দিচ্ছেন কিনা, যেমন আমরা ইপিনেফ্রিন দিতে পারি লোকাল অ্যানাস্থেটিক এজেন্টের সাথে। যখন আমরা ইপিনেফ্রিন ইউজ করব, ভেসোকনস্ট্রিকশন হবে এবং অ্যাবজর্পশন আস্তে আস্তে হবে, ডিউরেশন অফ অ্যাকশনটা বেড়ে যাবে। তার মানে আমার ডিউরেশন অফ অ্যাকশনে এখানে এই যে ভেসোকনস্ট্রিক্টর এর একটা আছে, ইনফ্লুয়েন্স আছে। এছাড়াও আরও অনেকগুলো ফ্যাক্টরস আছে যেটা আমার ডিউরেশনকে ইনফ্লুয়েন্স করছে। কী কী ফ্যাক্টর? নেচার অফ ড্রাগ, কোন ড্রাগ দিচ্ছি। যেমন আমি যদি লিডোকেইন দেই, এটা আমাকে শর্ট ডিউরেশন অফ অ্যাকশন দিবে, আর আমি যদি বুপিভাকেন দেই, এটা আমি লং ডিউরেশন অফ অ্যাকশন পাবো। কনসেন্ট্রেশন অফ ড্রাগ, এটা বোঝা যাচ্ছে আমি যখন একটা ড্রাগ বেশি কনসেন্ট্রেশনে দিব তাহলে তার আমার ডিউরেশনের অ্যাকশন বেশি হবে। আর ভলিউম অফ ড্রাগ, বেশি ভলিউম দিলে র্যাপিড অনসেট অফ অ্যাকশন হবে। ইউজ অফ অ্যাডিটিভস, ওই যে বললাম না ইপিনেফ্রিন অ্যাড করলে অ্যাবজর্পশনটা স্লো হবে, ডিউরেশন অফ অ্যাকশন প্রলং হবে। এরকম আমরা অ্যাডিটিভ সাথে ফেন্টানিল ইউজ করতে পারি, আরও অনেক কিছু আছে। দেন টাইপ অফ ব্লক, কোথায় ব্লকটা দিচ্ছি তার উপর নির্ভর করে আমার ডিউরেশনটা বেশি কম হতে পারে। যেমন আমরা যখন লোয়ার লিম্বে, মানে ধরেন লেগে আমি একটা ব্লক দিলাম, সেটা আমার যতক্ষণ ডিউরেশন কাজ করবে তার চেয়ে আমি যদি আপার লিম্বে হাতে একটা ব্লক দিই সেটা কম সময়ে কাজ করবে। এছাড়াও আমাদের আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন কার্ভেচারের উপর ডিপেন্ড করছে, পেশেন্টের পজিশনের উপর, পেশেন্টের ওয়েটের উপর, দেন ভেরিসিটি, এরকম অনেকগুলা, কোন ধরনের নিডল ইউজ করছি, তো এই অনেকগুলো ব্যাপারের উপর আমার ডিউরেশনটা ইনফ্লুয়েন্স হচ্ছে। নেক্সট, কমনলি ইউজড লোকাল অ্যানাস্থেটিক্স, ওই যে আমরা ওটিতে যেগুলো পাই ইজিলি আমরা ইউজ করি হচ্ছে লিডোকেইন। লিডোকেইন একটা র্যাপিড অনসেট, এটার কিন্তু ডিউরেশনটা মডারেট। আর বুপিভাকেন, এটা হচ্ছে স্লোয়ার অনসেট, আস্তে। আমরা বুপি দেওয়ার পর সবাই তারপর জিজ্ঞেস করি, মা আপনার পা ঝিঝি করে, পা অবশ লাগে, এই যে স্লোয়ার অনসেট। কিন্তু একটা ভালো গুণ হচ্ছে তার লঙ্গার ডিউরেশন, মোর দেন 2 আওয়ার্স। আর আমরা যদি একটু অ্যাডিটিভ, যেমন হচ্ছে আমরা ফেন্টানিল দিয়ে দেই, তখন আরও লম্বা সময় ধরে কাজ করবে। তা এর পরেও বুপিভাকেনের একটা খুব খারাপ দিক হচ্ছে এটার হায়ার কার্ডিওটক্সিক। কেন এটা এত বেশি কার্ডিওটক্সিক একটু আমি ছোট করে বলে দেই। বুপিভাকেনটা বেসিক্যালি আমাদের হার্টের যে মায়োকার্ডিয়াম আছে, মায়োকার্ডিয়ামের এম ব্যান্ডের সাথে বাইন্ড করে, প্লাস এটা খুব স্লোলি ডিপোলারাইজ হয়। এই জন্য হচ্ছে আমার বুপিভাকেন মোর কার্ডিওটক্সিক। অপরদিকে রোপিভাকেন সিমিলার টু বুপিভাকেন, বুপির মতোই কাজ করে, বাট এটার একটা ভালো গুণ হচ্ছে এটা লেস টক্সিক। কনস্টিটিউয়েন্ট অফ লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট, লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট এর মধ্যে কি আছে, একটা এজেন্ট ইউজ করবে এর মধ্যে কি আছে, এটা তো আসলে এমনিতেই কিউরিওসিটি হয় জানার জন্য। তো এর মধ্যে বেসিক্যালি যে রিডিউসিং এজেন্ট, প্রিজারভেটিভ, অ্যান্টিফাঙ্গাল, ভেহিক্যাল অ্যান্ড ভেরিসিটি। তো এই 5টা জিনিস আপনি জানলেই হবে। আর আরও জানতে চাইলে রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা সোডিয়াম মেটাবাইসালফেট পাই, প্রিজারভেটিভ হচ্ছে সালফাইড, বেনজোয়েটস, অ্যান্টিফাঙ্গাল হিসেবে এখানে থাইমল থাকে, ভেহিক্যাল হিসেবে মডিফাইড শৃঙ্গালাক্টেড সলিউশন। আর ভেরিসিটি, এইটা একটু বলি, ভেরিসিটির জিনিসটা কি? ভেরিসিটির জিনিসটা হচ্ছে ডেন্সিটি অফ এ সাবস্টেন্স কম্প্যারিজন টু সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তার মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সাথে তুলনা করে অন্য একটা সাবস্ট্যান্সের যে ডেন্সিটিটার পার্থক্য, এটাই হচ্ছে আমার ভেরিসিটি। তাহলে এখানে আমাকে জানতে হবে সিএসএফ এর ভেরিসিটি কত, সিএসএফ এর স্পেসিফিক গ্র্যাভিটি কত। সিএসএফ এর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.0003 প্লাস মাইনাস 0.003। তো এটা হচ্ছে আমার সিএসএফ এর মানে মোটামুটি 1। তার মানে আমার এই ভেরিসিটিকে আমরা 3 ভাগে ভাগ করি। হাইপোব্যারিক, আমাদের লোকাল অ্যানাস্থেটিক এজেন্টগুলো হাইপোব্যারিক, আইসোব্যারিক এবং হাইপারব্যারিক। তার মানে ওই সিএসএফ এর ভেরিসিটি সমান, মানে মোটামুটি 1 এর কাছাকাছি যেগুলো আছে আমার, সেগুলো হচ্ছে আমার আইসোব্যারিক।
আর যেগুলা 1 থেকে কম সেটা হচ্ছে আমার হাইপোব্যারিক, আর যেগুলা এই সিসেপ্টাল ব্যারিসিটি থেকে বেশি, স্পেসিফিক গ্র্যাভিটি থেকে যার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি সেটা হচ্ছে আমার হাইপারব্যারিক। এখানে বলছে কি গ্লুকোজ অর ডেক্সটান ফর হাইপারব্যারিসিটি, মানে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টে আমরা গ্লুকোজ অথবা ডেক্সটান ইউজ করি হাইপারব্যারিক করার জন্য। আমরা যে বুপিভাকেন হেভি ইউজ করি যে স্পাইনাল দেওয়ার সময় সেটা হচ্ছে আসলে আমার হাইপারব্যারিক একটা এজেন্ট। নেক্সট, সিকোয়েন্স অফ ক্লিনিক্যাল অ্যানেস্থেশিয়া। এই যে অ্যানেস্থেশিয়া দিচ্ছে এখানে আসলে কি ঘটনা ঘটে, কি ইভেন্ট হয়, কিভাবে হয়। নিউরাল ব্লকেট ইউজুয়ালি প্রোগ্রেস ইন দ্য ফলোয়িং ওয়ে। কিভাবে প্রোগ্রেস হয়? স্টেপ বাই স্টেপ। প্রথমে আমার সিম্প্যাথেটিক ব্লকেট হবে, দেন লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন, দেন লস অফ প্রপ্রিওসেপশন, তারপর কি লস হবে? টাচ অ্যান্ড প্রেসার সেন্সেশন, এবং একদম শেষে মোটর প্যারালাইসিস হবে। তাহলে আমরা যদি আমাদের অ্যানাস্থেটিক এজেন্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে কমিয়ে দেই, আমি যদি এডুকেট দিই তাহলে কি হবে? আমার ওই 5টা স্টেপই হবে সিকোয়েন্স বাই। আর যদি আমি একটু কমাই দিই কনসেন্ট্রেশন তাহলে কি হবে? ধরেন আমি একটু কমাই দিলাম, প্রথম 4টা হবে, লাস্ট হবে না, মোটর প্যারালাইসিস হবে না। তার মানে কি পেশেন্টের পেন সেন্সেশন থাকবে না, কিন্তু সে হাঁটতে পারবে। কোথায় আমরা এরকম ঘটনা দেখেছি? আমরা বলি না যে পেনলেস নর্মাল ডেলিভারি ইপিডুরালের মাধ্যমে। হ্যাঁ, যে ইপিডুরাল অ্যানালজেসিসতে আমরা কি করি? আমরা পেশেন্টের পেইনলেস করি, হ্যাঁ, সেন্সেশনটা লস করি, কিন্তু পেশেন্ট হাঁটতে পারে। আমরা বলি কি ওয়াকিং ইপিডুরাল, হ্যাঁ, হাঁটতে পারে। এখানে কি হয়? আমার কি ঘটনা? ওই যে 5 নম্বর মোটর প্যারালাইসিসটা আমরা করি না, কনসেন্ট্রেশন একটু কমিয়ে দিই। এর সাথে আমার সম্পর্কিত জিনিস হচ্ছে ডিফারেন্সিয়াল সেন্সরি অ্যান্ড মোটর ব্লকেট। এটা কি জিনিস? এটা হচ্ছে আপনার লোকাল অ্যানাস্থেটিক্স provide differential sensory and motor block dependent on fiber size। তার মানে ফাইবার সাইজের উপর ভিত্তি করে লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট কি করে? ডিফারেন্সিয়াল সেন্সরি এবং মোটর ব্লক করে। এই জিনিসটা পড়ার আগে আপনারা একটু স্মিথের 6 নম্বর চ্যাপ্টার, এই জিনিসটা আমি এই যে এই স্লাইডটা আমি পুরোপুরি স্মিথ থেকে কপি পেস্ট করে দিয়েছি। সেম এই কথাটাই লেখা আছে, ওরা একসাথে সবগুলো লাইন লিখেছে, আমি 3টা প্যারা করেছি, এটাই পার্থক্য। তো এটা পড়ার আগে আমরা ক্লাসিফিকেশন অফ নার্ভ ফাইবার একটু পড়ে নিব। মনে আছে কিনা আপনাদের? ওই যে অ্যাকর্ডিং টু ডায়ামিটার অ্যান্ড কন্ডাক্টিভিটি আমরা নার্ভ ফাইবারকে A, B, C 3টা ভাগে ভাগ করেছিলাম। এটা হচ্ছে স্মিথের 6 নম্বর চ্যাপ্টার, পেইনের চ্যাপ্টারে আছে, পড়ে নেবেন। এ ফাইবারকে আমরা আবার চারটা ভাগে ভাগ করেছিলাম, A আলফা, A বিটা, A গামা এবং A ডেল্টা। তারপর ছিল বি আর সি, এর মধ্যে ছিল 2টা ভাগ, সি ডর্সাল রুট এবং সি সিম্প্যাথেটিক। হ্যাঁ, তো এখানে আমার সি ফাইবারটা ছিল পেইন অ্যান্ড টেম্পারেচার, এ ডেল্টা এবং সি এই দুইটা হচ্ছে আমার পেইন অ্যান্ড টেম্পারেচার ট্রান্সমিট করতো। তো এইখানে আমরা সাথে আমরা ফাইবার ডায়ামিটারটাও দেখে নিব। সবচেয়ে স্মলেস্ট ডায়ামিটার ছিল হচ্ছে সি ফাইবার হচ্ছে সবচেয়ে কম ছিল। ওই 4টা অবশ্যই পড়ে নেবেন এটা পড়ার আগে, তাহলে আপনাদের বুঝতে আরেকটু ইজি হবে। তো এখানে কি বলছে দেখেন, স্মলার পেইন ফাইবার্স আর মোর সেনসিটিভ টু দ্য ইফেক্টস অফ লোকাল অ্যানেস্থেটিক। তাহলে স্মলার ফাইবার হচ্ছে সিটা, আমার ডায়ামিটার ছিল স্মলার। সি ফাইবার কি করে? পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশনটা দেয়। এইগুলো হচ্ছে আমার লোকাল অ্যানেস্থেটিকে মোস্ট সেনসিটিভ। দিস ইজ মোস্ট অ্যাপারেন্ট উইথ লোয়ার ড্রাগ কনসেন্ট্রেশন। তাহলে আমি অল্প ড্রাগ কনসেন্ট্রেশন দিলেও এই যে পেইনলেস কন্ডিশনটা পাবো। একটা এক্সাম্পল ধরেন, আপনি একটা পেশেন্টকে ইপিডুরাল দিবেন, তাকে আপনি 0.5% বুপিভাকেন দিলেন, তার কি হবে? এক্সিলেন্ট সেন্সরি এবং মোটর ব্লক হবে। আপনি এই পেশেন্টকে সিএস করতে পারবেন। তার মানে এই কনসেন্ট্রেশনে আমরা সিজারিয়ান সেকশন করি। এরপর আপনি যদি এটা না করে 0.1% বুপি দিলেন, সাথে ফেন্টানিল দিলেন, তখন কি হবে? পেশেন্টের প্রোভাইড অ্যানালজেসিয়া ডিউরিং লেবার বাট উইথ ফুল লোয়ার লিব মুভমেন্ট। তার মানে সে পা নাড়াতে পারবে, ওই যে মোটর ফাংশনটা ঠিক থাকবে, কিন্তু তার পেন থাকবে না। এটাই হচ্ছে আমাদের আসলে ওই যে পেনলেস নর্মাল ডেলিভারি, যেটা আর কি। পেশেন্ট হাঁটতে থাকে, লেবারে যায়, ইউটেরাইন কন্ট্রাকশন হয়, ডেলিভারি হয়, বাট পেইন পায় না। ক্লিনিক্যাল ইউজ লোকাল অ্যানাস্থেটিক আমরা কোথায় কোথায় ইউজ করি? মাইনর সার্জারিতে, স্কিন প্রসিডিউর,
স্কিন প্রসিডিউর, এখন তো ইদানিং আমরা ওই যে লেজার অনেক কিছু করি না, যে কার্বন লেজার করি, মেয়েরা একটু বেশি ভালো জানে আর কি। তো এইসব প্রসিডিউরগুলোতেও কিন্তু আমরা হচ্ছে টপিক্যালি লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট অ্যাপ্লাই করি। তাছাড়া হচ্ছে আপনার ডেন্টাল অ্যানেস্থেশিয়াতে অবস্টেট্রিক অ্যানালজেসিয়া, যেটা আমি এতক্ষণ ধরে বললাম, ইপিডুরাল ইনলেবান। এছাড়াও আপনি পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টের জন্য ইউজ করতে পারবেন। আবার হচ্ছে ক্রনিক পেইন ম্যানেজমেন্ট, কোথায় আমরা ওই যে ক্যান্সারের পেশেন্টগুলোতে প্যালিয়েটিভ ওয়ার্ডে দেখতে পাবেন। আপনি প্যানক্রিয়াটাইটিসের পেন, খুব ডেঞ্জারাস একটা পেন, সহজে যায় না, ইপিডুরাল দিয়ে ভালো কাজ করে। অ্যাডভার্স ইফেক্ট, এই যে ড্রাগ দিচ্ছেন এর কিছু অ্যাডভার্স ইফেক্ট অথবা টক্সিক ইফেক্ট আছে, এগুলো কিছু জিনিসের উপর, কিছু রিস্ক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। রিস্ক ফ্যাক্টরগুলো আমরা একটু দেখে নিই। এই স্লাইডটা আমি জাস্ট স্মিথ থেকে কপি পেস্ট করে দিয়েছি। এখানে কি প্রক্সিমাল ইনজেকশন সাইট, কোথায় আমি যদি হেডে করি, নেকে করি, আপার লিম্বে করি, এগুলো তো আমার প্রক্সিমালি থাকে, এদের রিস্কটা একটু বেশি। সার্জিক্যাল ইউজ অফ হাই ড্রাগ ভলিউমস, ইউজ অফ হাই কনসেন্ট্রেশন লোকাল অ্যানেস্থেটিক মিক্সচার, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ মেডিকেল ডিভাইস এবং অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট গ্রেটার দেন দ্য রিকমেন্ডেড ডোজ। রিকমেন্ডেড ডোজ থেকে আমি যদি বেশি দিই, এগুলোর কারণে এইগুলো হচ্ছে আমার বেসিক্যালি রিস্ক ফ্যাক্টর। এগুলো থেকে আমার অ্যাডভার্স ইফেক্ট অথবা টক্সিক ইফেক্ট আসতে পারে। তো পেশেন্টের যদি লোকাল অ্যানাস্থেটিক সিস্টেমিক টক্সিসিটি হয়, সেক্ষেত্রে আমি কী কী ফিচার পাবো? প্রথম হচ্ছে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সিএনএসের ইফেক্টগুলো কী হবে? পেশেন্টের টিনিটাস হবে, সার্কামোলার টিংলিং হবে, মানে মুখের চারপাশে সার্কামোলার টিংলিং, ঝিঝি করবে, বলবে যে আমার মুখের চারপাশে ঝিঝি করতেছে। হ্যাঁ, তারপরে আপনার টাং নামনেস হবে, জিব্বা অবশ্যই আসবে, ডিপ্লোপিয়া হবে, চোখে দুইটা দেখবে, হেজিটেশন হবে, কনফিউশন হবে, সিজার হবে। তারপর আপনার কার্ডিওভাস্কুলারে কী হবে? আমরা দেখবো যে পেশেন্টের হার্ট রেট কমে গেছে। আমরা অনেক দেখি যে বুপি দেওয়ার পরে হার্ট রেট কমে যায়। তারপর যখন আমরা বিপিটা চেক করি, হাইপোটেনশন পাই। এটা যদি আরও ডিটোরিয়েট করে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়, অ্যাসিস্টাল হয় এবং ফাইনালি কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। তারপর আমি এয়ারওয়েতে কী পাবো? লস অফ এয়ারওয়ে রিফ্লেক্স, অবস্ট্রাকশন এবং অ্যাপনিয়া। ম্যানেজমেন্ট অফ লাস্ট, এটা হচ্ছে আমার স্মিথের 28 নাম্বার চ্যাপ্টারে ক্রিটিক্যাল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, অনেক সুন্দর করে গুছানো লেখা আছে। 30 মিনিট লাইভ ক্লাসে তো এত বড়টা বলা যাবে না, আমি তো একটু ছোট্ট করে লিখেছি। ফার্স্ট কাজ হচ্ছে আপনি যে অ্যানাস্থেটিক এজেন্ট দিয়েছেন সেটা দেওয়াটা স্টপ করবেন। আপনি আপনার টিমকে অ্যালার্ম করবেন যে এখানে একটা সমস্যা হচ্ছে। দেন হচ্ছে আপনি এয়ারওয়ে সিকিউর করবেন, অক্সিজেন দিবেন, লাগলে ইন্টুবেট করবেন। যদি পেশেন্টের কনভালশন হয়, আমরা কি করি আইসিইউতে? কনভালশন হলে বলি কি একটা ডায়াজিপাম দেন বলি না? ওই যে হ্যাঁ, সিজার হলে আমি বেনজোডায়াজেপিন দিয়ে ট্রিট করব। আর স্পেসিফিক একটা আমরা ইউজ করি এখানে, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস দেই 20% লিপিড ইমালশন বা ইন্ট্রালিপিড। এটা একটা একদম আমরা লাস্ট মানে টক্সিসিটি হলে এইটা আমরা ইউজ করি, ইন্ট্রালিপিডটা ইউজ করি। এছাড়া কার্ডিওভাস্কুলার সাপোর্ট অ্যাজ নিডেড, ধরেন আপনি পেশেন্ট অ্যারেস্টে গেল, কী করবেন? সিপিআর দিবেন, অ্যাড্রেনালিন দিবেন, এগুলা হচ্ছে আমার কার্ডিওভাস্কুলার সাপোর্ট অ্যাজ নিডেড। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্ট্রালিপিডটা বা 20% লিপিড ইমালশন। এটা কিভাবে কাজ করে আমি ইন শর্ট একটু 2-3 লাইনে বলে দেই। আমরা যখন লিপিডটা হচ্ছে দেই পেশেন্টকে, এটা কি করে? এখানে একটা যে লিপিড সিঙ্ক ইফেক্ট হয়, সার্কুলেশনে অনেক লিপিড হয়ে যায়, তখন বেসিক্যালি বুপির ক্ষেত্রে হয় আর কি। বুপির ক্ষেত্রে যখন টক্সিসিটি হয়, বুপি ভাগেন, বুপিটা কি করে? এই যে এত লিপিড পায় চারপাশে, ওর সাথে বাইন্ড করে, লিপিডের সাথে বাইন্ড করে, তাহলে আমার কি হয়? সার্কুলেশনে আমার বুপি ভাগেন মানে লোকাল অ্যানাস্থেটিক কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। যদি আমার কনসেন্ট্রেশন কমে যায়, আমার টক্সিক ইফেক্টটা কম হবে। সেকেন্ড থিং, এটা আরেকটা কাজ কি করে, যে আমার হার্টে মায়োকার্ডিয়াম আছে, মায়োকার্ডিয়ামকে সে নিউট্রিশন দেয়, যার কারণে হয় কি মায়োকার্ডিয়াম মানে হার্ট মাসলগুলো আরও এফিসিয়েন্টলি কাজ করতে পারে, আরও ভালো মতো হচ্ছে কন্ট্রাকশন করতে পারে। ওই যে আমার ব্রাডিকার্ডিয়া হলো, তখন এটা কি হয়? রিস্টোর হয়ে যায়। আরেকটা কাজ, মানে 3টা কাজ করে সে বেসিক্যালি। আরেকটা কাজ করে সে মেমব্রেন স্টেবিলাইজেশন করে। এখানে কি হয় আমাদের, আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট কীভাবে কাজ করে মেকানিজম পড়েছি না, যে মেমব্রেনের মধ্যে আমার যে ভোল্টেজ গেটে সোডিয়াম আয়ন চ্যানেল আছে,
সেইটাকে সে ব্লক করে। তার মানে কি আমার ওই যে আমার মেমব্রেনে যে রিসেপ্টরগুলো আছে ওগুলোকে সব নষ্ট করে দেয়। হ্যাঁ, তো আমার এই যে ইন্ট্রালিপিডটা কি করবে, ওই মেমব্রেনটাকে স্টেবিলাইজ করে দিবে। এই তিনটা ইফেক্টের মাধ্যমে, মানে হচ্ছে লিপিড সিঙ্ক ইফেক্ট, মায়োকার্ডিয়ামের নিউট্রিশন দিয়ে ইফিসিয়েন্সি বাড়াবে, প্লাস হচ্ছে মেমব্রেন স্টেবিলাইজেশনের মাধ্যমে আমার ইন্ট্রালিপিডটা কাজ করবে। এটা হচ্ছে মেইন কথা। দেন হচ্ছে আমি শুরু করছি আমার পরবর্তী টপিকস, অপিয়েটস। অপিয়েটস থেকে আসলে বেশি কিছু জানার নেই। অপিয়েটস হচ্ছে ওই যে আমরা মরফিন দেই, ফ্যান্টানিল দেই, রেমিফ্যান্টানিল দেই, এগুলো সব হচ্ছে আমার অপিয়েটস। এগুলা হচ্ছে আমার অ্যানালজেসিক, আর হচ্ছে কিছু ক্ষেত্রে এরা হিপনোটিক হিসেবে কাজ করে, তবে কখনোই তারা অ্যানাস্থেটিক এজেন্ট হিসেবে কাজ করবে না। ইভেন হাই কনসেন্ট্রেশনে দিলেও কাজ করবে না। এই প্যারাটা আমি হচ্ছে জাস্ট স্মিথ থেকে কপি পেস্ট করে দিয়েছি, এখানে পুরো এই কথাটাই লেখা আছে, আর কিছু না। নেক্সট, ক্লাসিফিকেশন অফ অপিয়েটসটা জানতে হবে। আমরা দুই ভাগে ক্লাসিফাই করতে পারি, এক্সোজেনাস এবং এন্ডোজেনাস। এক্সোজেনাস হচ্ছে যেটা শরীরের বাইরে তৈরি হচ্ছে। কিভাবে পাই আমরা? ন্যাচারাল, ওই যে পপি সিড থেকে আমরা পাই না, ওই যে হ্যাঁ এইটাই হচ্ছে সেই মরফিন, কোডেন, এগুলো পাই, এগুলো হচ্ছে ন্যাচারালি পাই। সেমি সিনথেটিকের মধ্যে আছে অক্সিকোডন, হাইড্রোকোডন। আর সিনথেটিক যেটা আমরা খুব ইউজ করি, ফ্যান্টানিল, আইসুতে বলেন, ওটিতে বলেন, ফ্যান্টানিল আমাদের লাগেই লাগে, এটা হচ্ছে সিনথেটিক। আর এন্ডোজেনাসের মধ্যে আছে এন্ডরফিন এবং এনকেফালিন। অপিয়েট রিসেপ্টরগুলো জানতে হবে। রিসেপ্টরগুলো হচ্ছে আমরা বলি মপ, ডপ, কপ, নপ। মিউ রিসেপ্টর, মপ হচ্ছে মিউ, ডপ হচ্ছে ডেল্টা, কপ হচ্ছে কাপ্পা, আর নসিসেপ্টিভ রিসেপ্টরটা কি করে? পেইন মডুলেশন করে। ফার্মাকোডাইনামিক্স অফ অপিয়েটস কি? এটা অ্যানালজেসিয়া করে, ইউফোরিয়া করে, রেসপিরেটরি ডিপ্রেশন করে, মায়োসিস করে, এবং জিআই ইফেক্ট। জিআইতে কি ইফেক্ট? এটা কনস্টিপেশন করে। আমরা কিন্তু মোস্ট অফ দ্য ড্রাগে জানি কি ডায়রিয়া, ভমিটিং, আর কি নশিয়া, ভমিটিং, ডায়রিয়া। এটা কিন্তু একটু ডিফারেন্ট। জিআই ইফেক্ট এটা কনস্টিপেশন করবে। আচ্ছা, এটা দুইবার বলার কারণ হচ্ছে আমরা এইটার একটা ইমপ্লিকেশন পাবো। নেক্সট, ফার্মাকোকাইনেটিক্স অফ অপিয়েটস। আচ্ছা, আমার একটু ওই ছোটোবেলা থেকে আমার একটা প্যাচ লাগে যে কোনটা ফার্মাকোকাইনেটিক্স আর কোনটা ফার্মাকোডাইনামিক্স। তো আমি হচ্ছে খুব লেম একটা মেনোমিক্সের মাধ্যমে মনে রাখি যে ফার্মাকোকাইনেটিক্সটা আমি মনে রাখি হচ্ছে কাকা অ্যাডমি, কাকা দিয়ে কাইনেটিক্স, আর অ্যাডমি এতে অ্যাবজর্পশন, ডিতে ডিস্ট্রিবিউশন, এমে মেটাবলিজম, ইতে এক্সক্রিশন। আপনাদের তেমনি ভালো মানে মনে থাকবে, আমার তো ব্রেনও তো ভালো না, আমি এভাবেই মনে রাখি আর কি। যাই হোক, এইখানে এর মধ্যে আপনার একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার অপিয়েটসগুলা মেটাবলিজম হয় লিভারে ভায়া CYP450 এনজাইমের মাধ্যমে। এটা খুব ইম্পর্টেন্ট একটা MCQ হিসেবে আসতে পারে আর কি। ক্লিনিক্যাল ইউজ, অপিয়েট আমরা কোথায় ইউজ করি? পেইন ম্যানেজমেন্টে। আপনারা হচ্ছে প্যালিয়েটিভ ওয়ার্ডে দেখবেন প্যালিয়েটিভ পেশেন্টগুলোকে আমরা পেন ম্যানেজমেন্টের জন্য মরফিন দেই, খুব দেই। দেন হচ্ছে অ্যানাস্থেশিয়া অ্যাডজাঙ্ক্ট হিসেবে ইউজ করি, ওই যে কফ সাপ্রেশনে ইউজ করি। আর একটা এই যে বলছিলাম বারবার ডায়রিয়া ম্যানেজমেন্টে, যেহেতু এটা কনস্টিপেশন করে তো আমি এটা ডায়রিয়া ম্যানেজমেন্টে ইউজ করতে পারবো। অ্যাডভার্স ইফেক্টস কি করে? নশিয়া, ভমিটিং কমন আছে, সাথে ওই যে কনস্টিপেশন করে, রেসপিরেটরি ডিপ্রেশন করে, টলারেন্স, ডিপেন্ডেন্সি, অ্যাডিকশন, সাথে এন্ডোক্রাইন ডিসরাপশনও করে। এগুলো আমরা অনেক বড় দুটো চার্টের মাধ্যমে পড়েছি, MBBS লেভেল থেকে পড়তেছি মরফিনের অ্যাডভার্স ইফেক্ট। তো 30 মিনিট লাইভে তো এত বড় করে বলা সম্ভব না, আমি ছোট করে জাস্ট দিয়ে দিয়েছি। টলারেন্সটা কী জিনিস? টলারেন্সটা হচ্ছে যে ড্রাগটা আমি দিচ্ছি ওইটার ইফেক্টটা ডে বাই ডে কমে যাবে। প্রথমে আমি যে একটা দিলে কাজ করতো, তারপর দেখা যাবে একটাই কাজ করছে না, মরফিন 2টা করে দিতে হচ্ছে। এইটা হচ্ছে আমার টলারেন্স ডেভেলপ করলো। দেন ডিপেন্ডেন্সিকে সে এই মরফিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, মরফিন না নিলে তার আর ভালো লাগবে না, তার উইথড্রয়াল সিমটম ডেভেলপ করবে, অ্যাডিকশন হবে। এটা আমরা কীভাবে ম্যানেজ করতে পারি? ড্রাগটা ট্যাপারিংয়ের মাধ্যমে অথবা একটা থেরাপির মাধ্যমে আমরা এটা ম্যানেজ করতে পারি। আরেকটা হয় কি অপিয়েট ইনডিউস হাইপারঅ্যালজেসিয়া। এটাতে হয় কি পেইন সেন্সিটিভিটিটা বেড়ে যায়, ইনক্রিজ পেইন সেন্সিটিভিটিটা বেড়ে যায়। কেন বাড়ে? সিএনএসের চেঞ্জের কারণে। কিভাবে আমি এটা ম্যানেজ করতে পারি? ডোজ রিডাকশনের মাধ্যমে। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে জানতে হবে অপিয়েডের অ্যান্টাগনিস্ট। এটা হচ্ছে ন্যালোক্সন এবং নালট্রিক্সন।
এই দুটা পয়েন্ট মনে রাখতেই হবে। ন্যালট্রিক্সনটা আমরা ওভারডোজ হলে রিভার্সাল করার জন্য ইউজ করি, কিন্তু ন্যালট্রিক্সনটা আমরা থেরাপিটা মেনটেন করার জন্য ইউজ করি। এরা কিভাবে কাজ করে? রিসিপ্টর ব্লকের মাধ্যমে। শেষ আমার দুইটা টপিক, এখন হচ্ছে আমার লাস্ট টপিক, সময় শেষ, তো শর্টকাট করে একটু বলে দিই। নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট। হ্যাঁ, আমার নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্টের আইডিয়াল হতে হলে কী কী প্রপার্টিস থাকতে হবে, এটা হচ্ছে আমি জাস্ট একদম স্মিথ থেকে কপি পেস্ট করে দিয়েছি, পড়ে নেবেন। এটাকে মাস্ট নন ডিপোলারাইজিং হতে হবে, আলট্রা শর্ট অনসেট অফ অ্যাকশন হবে, শর্ট ডিউরেশন অফ অ্যাকশন হবে, মেটাবোলাইজ হবে, ইন্ডিপেন্ডেন্ট, রেনাল এবং হেপাটিক ফাংশনকে ইনভলভ করবে না, complete recovery from block in predictable and short time, absence of antimuscarinic or other adverse effect, does not cross blood brain barrier, stable হতে হবে, similar effect in all individual হতে হবে, এবং অবশ্যই ইনএক্সপেন্সিভ হতে হবে। ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, জানতে হবে অ্যাকর্ডিং টু ফিজিওলজিক্যাল অ্যাকশন। যে কম্পিটিশন করে না সে নন কম্পিটিটিভ, যে করে সে হচ্ছে কম্পিটিটিভ। আর ডিপোলারাইজিং নন ডিপোলারাইজিং জাস্ট উল্টা, যেখানে কম্পিটিশনের সাথে নন থাকবে সেখানে ডিপোলারাইজেশনের সাথে নন থাকবে না, আমি এভাবে মনে রাখি আর কি। তার মানে যেটা ডিপোলারাইজিং সেটা নন কম্পিটিটিভ। কোনটা? সাকসিনালকোলিন, যেটা আমরা একটা পেশেন্টকে ইনটিউবেট করার আগে ইন্ডাকশানে আমরা সাকসা দেই, সেই সাকসিনালকোলিন হচ্ছে এটা। আর নন ডিপোলারাইজিং এজেন্টটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, বেনজাইল আইসোকুইনোলিন অ্যান্ড অ্যামাইনোস্টেরয়েড। বেনজাইল আইসোকুইনোলিন কোনটা? ওই যে বাচ্চাদেরকে আমরা সাকসা না দিয়ে যেটা দেয়, ট্রাকিয়াম দেই না, অ্যাট্রাকুরিয়াম রাইট। দেন হচ্ছে অ্যামাইনোস্টেরয়েড কোনটা? ওই যে নরকিউ, এটা এইভাবে বলা আসলে উচিত না আর কি। অ্যামাইনোস্টেরয়েড হচ্ছে ওই যে ভেকুরোনিয়াম, রোকুরোনিয়াম, প্যানকুরোনিয়াম, এগুলো হচ্ছে আমার অ্যামাইনোস্টেরয়েড। অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন জানতে হবে। এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং কোনটা? শর্ট অ্যাক্টিং হচ্ছে আমার সাকসিনাইলকোলিন। শর্ট অ্যাক্টিং কতক্ষণ? 5 থেকে 15 মিনিট। ওটিতে প্রায় জুনিয়ররা জিজ্ঞেস করে, আপু সাকসা কতক্ষণ কাজ করবে? আমরা যে ইন্টিউবেশনের আগে ইন্ডাকশানে সাকসা দেই, ওই সাকসা আমার শর্ট অ্যাক্টিং হলেও 5 থেকে 15 মিনিট কাজ করবে, এবং আমরা পেশেন্টকে আগে থেকে প্রি অক্সিজেনেট করে নিই। সো আমার অত তাড়াহুড়ার কিছু নেই, স্লো ইন্ডাকশন, স্লো ইন্টিউবেশন। হ্যাঁ, আমার অত তাড়াহুড়ার কিছু না, আমি একেবারে 10 মিনিটের মতো মোটামুটি টাইম পাবো, আস্তে ধীরে আমরা দেখে শুনে ইন্টিউবেট করতে পাবো, ভয় পাওয়ার কিছু নেই। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হচ্ছে ভেকুরোনিয়াম, এটা 20 থেকে 35 মিনিট আমরা বলি, কিন্তু কিছু ফ্যাক্টরের কারণে সময়টা বাড়তে কমতে পারে। এমনও রুগী আছে, নিউরোসার্জির কিছু রুগীকে আমরা দেখি যে ভেকুরোনিয়াম দিচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে আর আসে না। আবার আমি কালকেও একটা ওটি করেছি যে পেশেন্ট 15 মিনিট পর পর আমি ভেকুরোনিয়াম দিচ্ছি মেনটেনেন্স ডোজে। তো এটা আসলে ডিপেন্ড করে। আর লং অ্যাক্টিংটা হচ্ছে মোর দেন 35 মিনিটকে প্যানকুরোনিয়াম, পিপেকুরোনিয়াম, এগুলো হচ্ছে আমার লং অ্যাক্টিং। এরপর চলে আসলাম ফ্যাক্টর ইনফ্লুয়েন্স অন নিউরোমাস্কুলার জাংশন ব্লক। নিউরোমাস্কুলার জাংশন ব্লকের সময়টা, ব্লক কতক্ষণ ধরে থাকবে, এটা বেশি কম হয় কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এই ফ্যাক্টরগুলোর মধ্যে আছে একটা হচ্ছে ইনহেরিটেড ফ্যাক্টর, একটা অ্যাকোয়ার্ড ফ্যাক্টর। ইনহেরিটেড কি? কিছু কিছু পেশেন্টে, কিছু কিছু মানুষে জন্মগতভাবে সিউডোকলিনেস্টারেজ নামক একটা এনজাইম কম থাকে অথবা অ্যাবনর্মাল থাকে। এই সিউডোকলিনেস্টারেজ এনজাইমটার কাজ হচ্ছে সাকসাকে ব্রেক ডাউন করা। আমি একটা পেশেন্টের সাকসা দিলাম, একটা নির্দিষ্ট টাইম পরে কি হবে, এইটা সিউডোকলিনেস্টারেজ দিয়ে ব্রেকডাউন হয়ে যাবে, তার মানে আমার মাসেল তখন আর রিল্যাক্স থাকবে না, পেশেন্ট নর্মাল হয়ে যাবে। কিন্তু যাদের এই যে জন্মগতভাবে এই সিউডোকলিনেস্টারেজ অ্যাবনর্মাল থাকে অথবা কম থাকে, তাদের কি হয়, সাকসামিথোনিয়াম অ্যাপনিয়া নামক একটা কন্ডিশন হয়। এখানে কি হয়, এই যে সিউডোকলিনেস্টারেজ সাকসাকে ব্রেকডাউন করে না, যার কারণে কি হয়, সাকসা লং টাইম কাজ করে। তারপরে কি হয়, আমার রেসপিরেটরি ডিপ্রেশন হয়, রেসপিরেটরি মাসেলগুলো কন্ট্রাকশন স্টেটে থাকে এবং অ্যাপনিয়া হয়।
তো এরকম কন্ডিশন হলে আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা একটা বিনাইন কন্ডিশন। আমাকে কি করতে হবে, এয়ারওয়েটা মেনটেন করতে হবে, এডুকেট ভেন্টিলেশন দিতে হবে, মনিটরিং করতে হবে, পালস অক্সিমেট্রি, ক্যাপনোগ্রাফি, টেম্পারেচার, ইসি যেগুলো আমি মনিটর করব। আর যদি সম্ভব হয় ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং ফ্রেশ হোল ব্লাড ট্রান্সফিউশন করব। আর সর্বশেষ স্টেপস হচ্ছে আমার প্লাজমা ফেরেসিস। এক্ষেত্রে আমরা প্লাজমা ফেরেসিসও করতে পারি। এটা যদি এমসিকিউতে পয়েন্ট আসে আপনাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, যাই হোক, ভয় পাওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এটা একটা বিনাইন কন্ডিশন, 4 ঘন্টার মধ্যেই আপনার পেশেন্ট রিভার্স হয়ে যাবে। তবে আপনাকে ওই যে এফএপি, ফ্রেশ হোল ব্লাড এগুলো কেন দিবেন, এগুলো দিলে আপনার রিকভারিটা স্পিড আপ হবে। আর একটা কাজ অবশ্যই করবেন, আপনি যখন ওটি নোট দিবেন আপনি এই জিনিসটা অবশ্যই আপনাকে ডকুমেন্টেড করে দিতে হবে যে আপনার সাথে এই ইভেন্টটা হয়েছে, পেশেন্টের সাবমিথেনিয়াম অ্যাপনিয়া হয়েছে। এক্ষেত্রে কি হবে, পরবর্তীতে যদি কখনো পেশেন্ট এরকম কোনো সার্জিক্যাল প্রসিডিওরে যেতে হয়, যদি কখনো জেনারেল অ্যানেস্থেশিয়া দেয়, সেই ক্ষেত্রে অ্যানেস্থেশিওলজি জানতে পারবেন যে পেশেন্টের সাবমিথেনিয়াম অ্যাপনিয়া নামক একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তিনি স্টেপ নিতে পারবেন অথবা সাকসেস অ্যাভয়েড করতে পারবেন। নেক্সট কিছু অ্যাকুয়ার্ড ফ্যাক্টর হচ্ছে আমার, যেমন লিভার ডিজিজ, তার এনজাইমটা প্রডিউসই হবে কম। রেনাল ডিজিজে কি হবে, তার হচ্ছে যে সাকসাটা ড্রাগটা মানে বের হবে কম, এক্সক্রিশন হবে কম। হাইপোথাইরয়েডিজম, মেটাবলিজমই হবে কম। প্রেগনেন্সিতে আমার ভলিউম বেড়ে যায়। আর নন ডিপোলারাইজিং ব্লকিং এজেন্টকে কিছু ফ্যাক্টর হচ্ছে এফেক্ট করে। এগুলো কি, প্রিওর অ্যাডমিনিস্ট্রেশন অফ ডিপোলারাইজিং ব্লকার। যেমন আমরা ওই যে ভ্যাকুরোনিয়াম দেই মেনটেনেন্সের জন্য, তার আগে তো আমরা ইন্ডাকশানে কি করি, সাক্সামিথোনিয়াম দেই, সাকসিনাইল কোলিন দেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমার কি হয়, প্রিওর অ্যাডমিনিস্ট্রেশন করলে আমার ব্লকেজটা ভালো হয়। ইউজ অফ ভোলাটাইল অ্যানাস্থেটিক এজেন্ট, আমরা যখন জিয়ে দিচ্ছি সাথে সাথে আমরা আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন ইউজ করতেছি, তাহলে আমার নন ডিপোলারাইজিং এজেন্টের রিকোয়ারমেন্ট একটু কমে যাবে। টেম্পারেচার একটা ফ্যাক্টর, এইজ একটা ফ্যাক্টর। এইজ যত ওল্ডার এইজে কী হয়, ব্লকেটটা অনেক প্রলং টাইম হয়। ইলেকট্রোলাইট, যেমন আপনার যদি হাইপোক্যালেমিয়া থাকে, হাইপোক্যালেমিক পেশেন্টদের আপনার প্রলং টাইম ব্লকেজটা থাকে। পিএস চেঞ্জ, অ্যাসিডোসিস যদি হয়, অ্যাসিডোসিসে কী হয়, আমার ব্লকেটটা অনেক লম্বা সময় থাকে। মাইস্থেনিয়া গ্র্যাভিস, এসব পেশেন্টকে আমরা সাকসা দিতেই চাই না। সাকসা দিলে কি হয়, প্রলং টাইম ব্লকেজ থাকে। ড্রাগস, কিছু কমন ড্রাগ যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা খুব কমনলি ইউজ করি, অনেক মানুষ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নেয়। এদের ক্ষেত্রে কি হয়, ড্রাগের যে সাকসার এফেক্টটা প্রলং টাইম হয়। ইউজ আমি অলরেডি বলে ফেলেছি, ইন্টুবেশনের সময় ইন্ডাকশনে আমরা সাকসামিথোনিয়াম ইউজ করি। সার্জারির সময় মাসাল রিল্যাক্সেশনের জন্য, যেমন হচ্ছে যে ওটিতে যে ল্যাপারেটমি হয়, যখন অ্যাবডোমেনে কোনো প্রসিডিউর যখন হয়, তখন আমাদের সার্জনরা মাঝে মাঝে বলে যে আপা মাসেল টাইট হয়ে আছে, ওই যে মাসেল রিল্যাক্স করার জন্য আমরা হচ্ছে এই যে এই মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করি। দেন হচ্ছে কিছু পেশেন্ট থাকে আইসিইউতে খুব ফাইট করে, কিছুতেই এদেরকে হচ্ছে সিডেট করা যায় না। এদেরকে মেনটেনেন্সের জন্য আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন আছে, এদেরকে মেনটেনেন্সের জন্য, ম্যানেজমেন্টের জন্য আমরা ইউজ করতে পারি মাসেল রিল্যাক্সেন্ট। দেন মেকানিজম অফ অ্যাকশন অলরেডি বলা হয়েই গেছে যে ডিপোলারাইজিং আর নন ডিপোলারাইজিং। ডিপোলারাইজিংটা কী করে, সে হচ্ছে নন কম্পিটিটিভ, তার কোনো কম্পিটিশন নাই, সে ডিরেক্ট অ্যাসিটাইল কলিংকে নিউরোমাসকুলার জাংশনে গিয়ে ব্লক করবে। এখানে কি হবে, ডিপোলারাইজেশনটা পারসিস্ট করবে, ডিসেন্সিটাইজেশন হবে, ফ্যাসিকুলেশন হবে এবং ফাইনালি ফ্ল্যাসিড প্যারালাইসিস হবে। এখানে ফ্যাসিকুলেশনটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে। ফ্যাসিকুলেশনটা হচ্ছে আসলে মাসেলের একটা ইনভলুন্টারি কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। তো আমরা ওই যে মনে করি, দেখেন আমরা সাকসামিথোনিয়াম সাকসা দিয়ে কি করি, পেশেন্টের পায়ের আঙ্গুলের দিকে তাকিয়ে থাকি মাসেল টয়েস্টিং দেওয়ার জন্য। এটা আসলে বেসিক্যালি শুরু হয় ফেস থেকে, শেষ হয় পায়ে। তো আমরা পায়ের দিকে তাকিয়ে থাকি কেন, পায়ে শেষ হওয়া মানে তার ফ্যাসিকুলেশন হয়েছে, ফ্ল্যাসিড প্যারালাইসিস হয়ে যাবে, আমি ইজিলি ইন্টিউবেট করতে পারবো। আর নন ডিপোলারাইজিং এরা হচ্ছে কম্পিটিশন করবে, এরা কম্পিটিটিভলি ইনহিবিট করবে অ্যাসিটাইল কোলিনকে নিকোটিনিক রিসেপ্টরে। দেন ডিপোলারাইজেশনটা প্রিভেন্ট করবে, মাসেল কন্ট্রাকশন প্রিভেন্ট করবে এবং প্যারালাইসিস করবে।
সবশেষ হচ্ছে আমার অ্যাডভার্স ইফেক্ট কি সাকসিনাল কোলিন হাইপারক্যালেমিয়া করে। তো দেখা যায় যে আমাদের অনেক পেশেন্ট ইদানিং খুব বেশি সিকেডির পেশেন্ট, সব পেশেন্টের মোটামুটি দেখা যায় সিকেডি থাকে, সিকেডির পেশেন্টের হাইপারক্যালেমিয়া থাকে। তো যাদের হাইপারক্যালেমিয়া থাকে অলরেডি, সাকসিনাল কোলিন আরও হাইপারক্যালেমিয়া করে, এদের ক্ষেত্রে আমরা সাকসা ইউজ করব না, অথবা করলেও প্রিকশন নিয়ে ইউজ করব। ম্যালিগনেন্ট হাইপারথাইমিয়া করে, একটা অ্যাডভার্স ইফেক্ট, ব্রাডিকার্ডিয়া করে, আরও অনেক কিছু করে, ইন্ট্রাক্রেনিয়াল আইসিপি বাড়ায়, ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার বাড়ায়। এই জন্য আমরা নিউরোসার্জারি পেশেন্টেরগুলোর ক্ষেত্রে সাকসা খুব একটা পছন্দ করি না। তারপর ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশার বাড়ায়, ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ায়, অনেক অনেক ঝামেলাই করে সাকসিনাল কোলিন। দেন নন ডিপোলারাইজিং এজেন্ট, এরা কী করে, হাইপোটেনশন, প্রলং প্যারালাইসিস এবং ট্যাকিকার্ডিয়া। আমার টাইম অলরেডি অনেকক্ষণ আগে শেষ। যাই হোক, আমার ক্লাসও আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। এই যে এত কথা বললাম, এই স্লাইডগুলো আমি কোত্থেকে কালেক্ট করেছি, মোটামুটি আমি ক্লাসের সময় বলে দিয়েছি কোন স্লাইডটা কোনখান থেকে নিয়েছি, তাও এখানে আমি রেফারেন্স দিয়ে দিয়েছি। স্মিথ থেকে নিয়েছি, মর্গান অ্যান্ড মিখালস ক্লিনিক্যাল অ্যানেস্থেসিওলজি, একটা বই আছে পিঙ্ক কালার, ফান্ডামেন্টাল, আমার খুব ভালো লাগে। পাশাপাশি হচ্ছে রিলিভেন্ট কিছু ক্লিনিক্যাল গাইডলাইন্স থেকে। তো সবাইকে ধন্যবাদ। এই যে অ্যানেস্থেশিয়ার এই পচা টপিকগুলো আসলে শোনা, দেখা, পড়া, বোঝা খুবই বিরক্তিকর, তাও এত কষ্ট করে লম্বা সময় যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ম্যাট্রিক্স পয়েন্টের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।